হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল আলোচনা করব। তো 2 নম্বর সৃজনশীলটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইম্পর্টেন্টও। ঠিক আছে? তো এই সৃজনশীলটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। চেষ্টা করলে দেখা যাবে যে অনেক সৃজনশীল আমরা ইজিলি করতে পারবো। তো 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি কি প্রশ্ন চাইছে, যে 3টি প্রশ্ন ক, খ, গ চাইছে, সেই 3টি প্রশ্ন আগে দেখে আসব, তারপরে আমরা লেনদেনগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে প্রথমে ক নম্বর প্রশ্নে বলছে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। এখন দেখো, অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করতে হলে অফিস সরঞ্জাম ক্রয় এবং এর ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ থাকে, যেমন আমদানি শুল্ক, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, এই সব কিছু মিলিয়ে একসাথে সরঞ্জামের মূল্য লিখতে হয়। ঠিক আছে? তাহলে এই ধরনের কোনো লেনদেন আছে কিনা আমরা আগে খুঁজে বের করব, তারপরে এটাতে ক নম্বর প্রশ্নের সমাধান দেব। খ নম্বর প্রশ্ন বলেছে জুন 1 থেকে জুন 15 তারিখে লেনদেন অবলম্বনে 2 গড়া নগদান বই প্রস্তুত করো। তার মানে জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই 15 তারিখ পর্যন্ত যে কয়েকটা লেনদেন রয়েছে, এই কয়েকটা লেনদেন নিয়ে আমাদেরকে 2 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। ওকে। গ নম্বর প্রশ্ন বলেছে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000 টাকা ধরে জুন 18 হতে 30 তারিখে লেনদেনের সাহায্যে 3 গড়া নগদান বই প্রস্তুত করো। দেখো, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ মানে ব্যালেন্স বিডি। ওকে। 1 তারিখের দিয়ে ব্যালেন্স বিডি হিসেবে 1,20,000 টাকা নগদে গড়ে এবং ব্যাংকের গড়ে 60,000 টাকা ডেবিট পাশে বসিয়ে আমাদেরকে 3 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। কতগুলা? 3 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। তাহলে আমরা খুব সহজেই পারবো। তাহলে এবার আমরা লেনদেনগুলো পড়ে নিই। তো কি বলা আছে? 2 নম্বর সৃজনশীলে বলা আছে চট্টগ্রামের বন্দর ট্রেডার্সের 2025 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। তাহলে কি ট্রেডার্স? ট্রেডার্সের নাম কি? প্রতিষ্ঠানের নাম বন্দর ট্রেডার্স। ওকে, তাহলে প্রতিষ্ঠানের নাম বন্দর ট্রেডার্স। জুন মাসের 1 তারিখে বলা আছে নগদ 1,00,000 টাকা এবং 2,00,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। দেখো, ব্যবসা শুরু করলে আমাদেরকে এই যে নগদান বইতে যখন আমরা করব, প্রাপ্তির ঘরে মূলধন হিসাব লিখবো। কি লিখবো? মূলধন হিসাব। আর যদি তহবিল বলা থাকে বা ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকে, তখন আমরা ব্যালেন্স বিডি লিখবো। তো এখানে ব্যবসা শুরু করছে, তাইলে কোনো কিছু, কোনো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলে সেটাকে মূলধন লিখতে হয়, তাই না? তাহলে নগদে ঘরে 1,20,000 টাকা এবং ব্যাংকের ঘরে 2,00,000 টাকা বসাবো এবং প্রাপ্তির ঘরে লিখবো মূলধন হিসাব। জুন মাসের 3 তারিখে বলা আছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1,00,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা এবং চেকে 30,000 টাকা প্রদান করা হলো। দেখো, এখানে 1,00,000 টাকার পণ্য তুমি ক্রয় করেছো, কিন্তু সেখানে তুমি নগদে 20,000 টাকা দিয়েছো, তার মানে নগদ থেকে 20,000 টাকা কমে গেছে, ক্রেডিট পাশে বসবে। এবং চেকে 30,000 টাকা পরিশোধ করেছো, তার মানে ব্যাংক থেকে 30,000 টাকা কমে গেছে, ক্রেডিট পাশে বসবে। তাইলে মোট কত টাকা কমলো? কমলো কিন্তু 20,000 আর 30,000 যোগ করলে 50,000। এখন 1,00,000-র মধ্যে 50,000 টাকা তুমি নগদ এবং চেকে পরিশোধ করছো। বাকি টাকাটা কিন্তু তুমি ক্যাশে পরিশোধ করতে পারোনি, এটি বাকি রয়েছে। তাইলে বাকি জিনিস কিন্তু নগদান বইতে আসবে না। তাইলে নগদে যে লেনদেনটুকু যতটুকু হয়েছে ততটুকুই আসবে। 20,000 আর 30,000 এটাই আসবে। হ্যাঁ? তাহলে এখানে পুরো 1,00,000 টাকার কাজ নেই। এরপরে জুন মাসের 5 তারিখ ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। কি? ফটোকপি মেশিন। ফটোকপি মেশিনটা অফিস সরঞ্জাম হিসেবে ধরতে হবে। কি ধরতে হবে? অফিস সরঞ্জাম। তাইলে অফিস সরঞ্জাম ক্রয় করেছে জুন মাসের 25 তারিখে। তাইলে এই ক্রয় করেছে, ক্রয় করে টাকা চলে গেছে নগদান বইতে, আমরা ক্রেডিট পাশে নগদে করে টাকা বসাই দিব। এবং আমাদের ক নম্বর প্রশ্নে যে অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করতে বলছে, সেখানে ক্রয় হিসেবে এটি দেখাবো, অফিস সরঞ্জাম ক্রয় বা ফটোকপি মেশিন ক্রয় এটা দেখাবো এবং এর সাথে যদি আরো আনুষঙ্গিক খরচ থাকে সেগুলো যোগ করে দেব। তো আরো আনুষঙ্গিক খরচ আছে কিনা দেখি আমরা আরো পাই কিনা। তাইলে এটা একটু মার্ক করে রাখি, 5 তারিখেরটা ক নম্বর প্রশ্নে যাবে, আরো যায় কিনা দেখবো। জুন মাসের 9 তারিখে বলা আছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো।
দেখো, ব্যক্তিগত প্রয়োজনে যেটা উত্তোলন করা হয় সেটি উত্তোলন হিসেবে ক্রেডিট পাশে ব্যাংক কলামেই বসাবো। ওকে, এটা কিন্তু কন্ট্রাইন্টিভ হবে না। আর ব্যবসায়িক প্রয়োজনে যে টাকাটা উত্তোলন করা হয়েছে সেই টাকাটি ব্যাংক কলামে ক্রেডিট পাশে বসাবো নগদান হিসাব দিয়ে। আর এই টাকাটা আবার নগদে বাড়ছে এবং ডেবিট পাশে নগদ কলামে সেই টাকাটা বসাবো। অর্থাৎ ব্যাংক কলাম ক্রেডিট পাশে বসবে এবং নগদ কলামে ডেবিট পাশে বসবে। অর্থাৎ ব্যাংকে টাকা কমছে, নগদে টাকা বাড়ছে। ঠিক আছে? তাহলে বাড়লে তো ডেবিট আর কমলে ক্রেডিট। ঠিক আছে? তাহলে এইটা কন্ট্রাইন্টিভ হবে। ব্যবসায়িক প্রয়োজনে যে ১০,০০০ টাকা উত্তোলন এটি কন্ট্রাইন্টিভ হবে, আর ৫,০০০ টাকা কিন্তু কন্ট্রাইন্টিভ হবে না। জুন মাসে ১৫ তারিখে বলা আছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান করা হলো ৩,০০০ টাকা। এই যে ফটোকপি মেশিন যে ৭৫,০০০ টাকায় কিনেছো সেটার বহন খরচ এবং সংস্থাপন খরচ দেওয়া হয়েছে ৩,০০০ টাকা। তাইলে এটি আনুষঙ্গিক খরচ, এটা আমার এই যে ফটোকপি মেশিনের সাথে যোগ হবে। তাহলে ক নম্বর প্রশ্নে এটাও যাবে। সেই সাথে এখানে নগদ ৩,০০০ টাকা কমে গেছে, তাহলে নগদান বইয়ের ক্রেডিট পাশে নগদ কলামে টাকা বসবে। ওকে, ১৮ তারিখ বলা আছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২৫,০০০ টাকা। তাহলে প্রাপ্য বিলের টাকা আদায় করেছো ব্যাংক কর্তৃক, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, তাহলে ডেবিট পাশে ব্যাংক কলামে বসাই দিব প্রাপ্য বিল হিসেব লিখে। এবং প্রদেয় বিল পরিশোধ ১৫,০০০ টাকা। তাইলে মানে কি ব্যাংক কর্তৃক, এটাও কিন্তু ব্যাংক কর্তৃক, ব্যাংক থেকে টাকা পরিশোধ করা হয়েছে। ঠিক আছে? প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হয়েছে ১৫,০০০ টাকা, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে। ঠিক আছে? তাহলে ক্রেডিট পাশে ব্যাংক কলামে প্রদেয় বিল হিসাব লিখে দিয়ে দেব। এরপরে দেখো জুনের ২২ তারিখে বলা আছে পতেঙ্গা স্টোর হতে ১৩,০০০ টাকার চেক প্রাপ্তি এবং ১,০০০ টাকা বার্তা মঞ্জুর। ওকে, তাইলে ১৩,০০০ টাকার চেক প্রাপ্তি, চেক পাইলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। কি হয়? ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। তাহলে এখানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে ১৩,০০০ টাকা এবং ১,০০০ টাকা বার্তা মঞ্জুর করেছো, তার মানে বার্তার ঘরে ১,০০০ টাকা বসাইতে হবে। ২৬ তারিখ বলা আছে যমুনা ট্রেডার্সকে ১০% বার্তায় নগদে ২০,০০০ টাকা ও ২৫,০০০ টাকা চেক ইস্যু করা হলো। দেখো, এই লেনদেনটার জন্যই আমি বলেছি এটি একটি ইন্টারেস্টিং সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? তো ১০% বার্তায় নগদে ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা চেক ইস্যু করেছো, মানে টাকা চলে গেছে। তাহলে ক্রেডিট পাশে নগদ কলামে ২০,০০০ টাকা বসবে এবং ব্যাংক কলামে ২৫,০০০ টাকা বসবে। বার্তার কলামে কত টাকা বসবে এইটি কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এইটা ক্যালকুলেশন কিভাবে হবে আমরা যখন পোস্টিং দিব তখন দেখাই দেব। এরপরে জুনের ৩০ তারিখে বলা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো ৫০০ টাকা, তার মানে কি ব্যাংকে টাকা বাড়ছে, সুদ মঞ্জুর করলে টাকা বাড়ে আর সুদ ধার্য করলে টাকা কমে। তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ডেবিট পাশে ব্যাংক কলামে বসাই দেব। এবং চার্জ কর্তন করলো ১,০০০ টাকা, তার মানে চার্জ কমে গেছে, ব্যাংকে টাকা কমে গেছে, তার মানে ক্রেডিট পাশে ব্যাংক চার্জ হিসাব লেখে ব্যাংক কলামে ১,০০০ টাকা বসাই দেব। ওকে, তো এই ছিল প্রশ্নগুলোর মানে লেনদেনগুলোর ব্যাখ্যা। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। তো ক নম্বর প্রশ্নে ৫ তারিখ আর ১৫ তারিখ যাবে। তো এইটার সমাধান আমরা কিভাবে করব? দেখো, অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়, তারিখ, খরচের বিবরণ, টাকা, এইভাবে একটি কলাম কেটে নেব। ঠিক আছে? কেটে তারিখ ২০২৫ জুন মাসে ৫ তারিখে ফটোকপি মেশিন ক্রয়, এটা ৭৫,০০০ টাকা লিখে দেব। আর জুন মাসের ১৫ তারিখে মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় ৩,০০০ টাকা, এটাও লিখবো। এই দুইটা যোগ করলে ৭৮,০০০ টাকা হবে মোট অফিস সরঞ্জাম। তাহলে এটি হলো ক নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে? খ নম্বর প্রশ্ন বলেছিল জুনের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত লেনদেন অবলম্বনে ২ গড়া নগদান বই প্রস্তুত করো। তাইলে আমরা একটু ইরেজ করে নিই। হ্যাঁ, এগুলো একটু ইরেজ করে নিই। ওকে, কত পর্যন্ত বলেছে? আমাদের এই যে ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই কয়েকটি লেনদেন, কয়টা? ৫টা লেনদেন, মোট ৫টি লেনদেন রয়েছে। তাইলে নগদ ১,২০,০০০ টাকা এবং ২ লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। তাইলে এটা ২ গড়া নগদান বই করতে হবে। ২ গড়া নগদান বইয়ের আমরা কলাম কিভাবে করতে হয় বা ছক কিভাবে করতে হয় এগুলো জানি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা না বলি। তাইলে বন্দর ট্রেডার্সের ২ গড়া নগদান বই, তারিখ প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা বসায় ফেললাম। এখন ডেবিট পাশে ১ তারিখে যে এই যে ১,২০,০০০ টাকা এবং ২ লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো, তাইলে এটা মূলধন হিসাব লিখবো এখানে। প্রাপ্তির ঘরে নগদে কলামে ১,২০,০০০ টাকা, ব্যাংক কলামে ২ লক্ষ টাকা এখানে আমরা বসিয়ে দিব। ঠিক আছে? এরপরে পরের তারিখ কি বলেছে? ৩ তারিখ বলা আছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদে ২০,০০০ টাকা, তার মানে নগদে ২০,০০০ টাকা কমে গেছে। চেকে ৩০,০০০ টাকা প্রদান করা হয়েছে, তার মানে ব্যাংক থেকে ৩০,০০০ টাকা কমে গেছে। ওকে, যেটা কমছে সেটাই লিখবো, নগদটাই লিখবো। তাহলে জুনের ৩ তারিখ ক্রয় হিসাব
20,000 টাকা ব্যাংক কলামে আর 30,000 টাকা, সরি 20,000 টাকা নগদ কলামে আর 30,000 টাকা ব্যাংক কলামে লিখে দিব। ওকে, তাহলে এটা আমার সমাধান হয়ে যাবে খ নাম্বার, 3 তারিখের লেনদেন। এরপরে 5 তারিখের লেনদেন বলা আছে ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করা হলো। এই ক্ষেত্রেও কি টাকা চলে গেল। তো ফটোকপি মেশিনকে আমরা সরাসরি ফটোকপি মেশিন না লিখে লিখবো অফিস সরঞ্জাম হিসাব। তাইলে প্রদানের ঘরে লিখবো অফিস সরঞ্জাম 75,000 টাকা নগদে কমে গেছে। ওকে, এরপরে আমরা কি করব, বলছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। তাহলে এই কথাটা আগে, এইটার কাজ আগে করি। দুইটা জিনিস তো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসেব দিয়ে ব্যাংক কলামে টাকা বসাই দেবো। উত্তোলন হিসাব 5,000 টাকা ব্যাংক কলামে বসাই দিলাম 9 তারিখে। এরপরে আরেকটি বলছে ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তাহলে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করলে ব্যাংক থেকে টাকা কমবে, নগদে টাকা বাড়বে। তাইলে ব্যাংক থেকে আগে টাকা উত্তোলন করে নিয়ে আসো। হ্যাঁ, ব্যাংক কলামে 10,000 টাকা ক্রেডিট পাশে বসাই দাও, এখানে নগদান হিসাব লেখবা। আর এটি নগদে বাড়লো, এই জন্য ডান পাশে ডেবিট দিকে নগদ কলামে 10,000 টাকা, এখানে ব্যাংক হিসাব লিখে দিবা জুনের 9 তারিখ। তো এখানে খতিয়ান পৃষ্ঠায় কন্ট্রা এন্ট্রির জন্য ক অথবা সি লিখতে পারো। ঠিক আছে, উভয় পাশে ক অথবা সি লিখতে পারো। অথবা তুমি চাইলে এই যে ব্যাংক হিসাবের পাশে ব্র্যাকেট দিয়ে ক লিখতে পারো, এখানে নগদান হিসাবের পাশে ব্র্যাকেট দিয়ে ক লিখতে পারো। ঠিক আছে, সমস্যা নেই। এরপরে দেখো 15 তারিখ বলা আছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান 3,000 টাকা, নগদ টাকা কমে গেছে। তাহলে ক্রেডিট পাশে নগদ টাকা 3,000 টাকা লিখে দিব। এটাও অফিস সরঞ্জামে লিখবো, কারণ এটা অফিস সরঞ্জামের সাথে গেছে। ঠিক আছে, তাহলে 3,000 টাকা লিখে ফেলবো। এইবার নগদ ডেবিট পাশে নগদ যোগ করব, 1,20,000 আর 10,000 যোগ করলে 1,30,000। ক্রেডিট পাশে এত হবে না, 1,30,000 উভয় পাশে লিখে ফেললাম। এখন এই 1,30,000 থেকে 3,000, 75,000 আর 20,000 বাদ দিলে 32,000 টাকা থাকে। এটি হলো ব্যালেন্স শিটে জুন মাসের 30 তারিখ শেষ দিন। তাহলে জুনের 30 তারিখ ব্যালেন্স শিটে এটা হবে 32,000 টাকা। এরপরে দেখো এই পাশে ডেবিট পাশে ব্যাংক কলামে আছে 2 লাখ টাকা, ক্রেডিট পাশে 2 লাখ টাকা হয় না। 2 লাখ টাকা থেকে 10,000 টাকা, 5,000 টাকা, 30,000 টাকা বাদ দিলে 1,55,000 টাকা থাকে। এই 1,55,000 টাকা এটি হলো ব্যালেন্স সিডি। ঠিক আছে, তাহলে জুন মাসের 30 তারিখে ব্যালেন্স সিডি 1,55,000 টাকা ব্যাংকে, আর নগদে হলো 32,000 টাকা। তাইলে যে পাশে ব্যালেন্স সিডি তার বিপরীত পাশে পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হবে। তাইলে জুনের পরে কি জুলাই, জুলাইয়ের 1 তারিখ ব্যালেন্স বিডি 32,000 আর 1,55,000। ঠিক আছে, তো এটা ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। তো এখানে কেন 15 তারিখ পর্যন্ত স্কিপ করলাম, কারণ প্রশ্নে চাইছে 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই জন্যই 15 তারিখ পর্যন্ত স্কিপ করে ফেলছে। এখন গ নম্বর প্রশ্নটা বলেছে যে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো রয়েছে সেগুলা, এখানে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মোট 4টি লেনদেন রয়েছে। এই 4টি লেনদেনে দিয়ে 3 গড়া নগদান বই প্রস্তুত করতে বলেছে। তবে শর্ত দিয়ে দিয়েছে যে হাতে নগদ 1,20,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000 টাকা ধরতে হবে। তার মানে কি এই যে 1 তারিখে যে 1,20,000 আর 2 লাখ টাকা ছিল এটা আর ধরা যাবে না, এখানে ধরতে হবে 1,20,000 এবং 60,000, এইটাই ধরতে হবে, কারণ প্রশ্নে বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে এই জন্য কিন্তু আমি ইন্টারেস্টিং বলেছিলাম, কারণ কিছু ইউনিক বিষয় রয়েছে। তাইলে 3 গড়া নগদান বইয়ের সমাধানটা আমি এইভাবে করে ফেলবো। কলাম নিয়ে আর কথা না বলি, সরাসরি ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে যে 1,20,000 টাকা নগদ এবং ব্যাংকে 60,000 টাকা, এটা আমরা বসাই দেব। এরপরে আমরা কি করব, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা, এটা ডেবিট পাশে ব্যাংকের কলামে বসাই দেব। প্রাপ্য বিল 25,000 টাকা ব্যাংক কলামে বসাই দিলাম এখানে 18 তারিখ দিয়ে। এরপরে বলা আছে প্রদেয় বিল 15,000 টাকা পরিশোধ। তাইলে এটা ব্যাংক থেকে পরিশোধ হয়েছে 15,000 টাকা, এটা প্রদেয় বিল হিসেবে এখানে বসাই দিব 15,000 টাকা ব্যাংক থেকে ক্রেডিট পাশে। হ্যাঁ, এরপরে দেখো বলেছে পতেঙ্গা স্টোরস হতে 13,000 টাকা চেক প্রাপ্তি। তার মানে ব্যাংকে টাকা বাড়ছে, ডেবিট পাশে বসবে, 1,000 টাকা বাট্টা মঞ্জুর করছে, বাট্টার ঘরে 1,000 টাকা বসানো। তাইলে এখানে পতেঙ্গা স্টোর লিখবো, বাট্টার ঘরে 1,000 টাকা, ব্যাংক কলামে 13,000 টাকা বসাই দিব। ওকে, এরপরে 26 তারিখ বলা আছে যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা এবং 25,000 টাকা চেক ইস্যু করা হলো। তাইলে নগদে 20,000 এবং 25,000 টাকা চেক ইস্যু করছে। তাই মানে নগদ টাকা 20,000 এবং ব্যাংক থেকে 25,000 টাকা কমে গিয়েছে। এখন এখানে 10% বাট্টায় করতে বলেছে, তাই না? এখন বিষয়টা হলো কি, বোঝার চেষ্টা করবা যে এই যে
বাট্টা বাদে যে টাকাটা পাইছো সেটা বাট্টা বাদে যেটা পরিশোধ করছো সেটি হলো তোমার 20,000 টাকা আর 25,000 টাকা। অর্থাৎ 10% মোট মনে করো 100% টাকা যমুনা ট্রেডার্স পাবে, সেখান থেকে 10% বাট্টা বাদ দিছো, বাকি থাকলো কত? 90%। এই 90%ই হলো নগদ 20,000 টাকা আর 25,000 টাকা চেক। 20,000 টাকা আর 25,000 টাকা একবারে 45,000 টাকাই মনে করো যে তুমি দিয়ে দিছো। তাহলে এই 45,000 টাকা হলো 90%, মানে 10% বাট্টা বাদ দেওয়ার পরে, অর্থাৎ 10% বাট্টা বাদ দেওয়ার পরে 90% টাকা সে পাবে। তাহলে 90% সমান হলো 45,000 টাকা। তাহলে 10% সমান কত হবে? 90% সমান যদি 45,000 টাকা হয়, তাহলে 10% সমান হবে 45,000 ভাগ 90 গুণন 10 সমান 5,000 টাকা হবে। তাইলে এই 10% বাট্টা কিন্তু 5,000 টাকা হবে। অনেকেই এই জায়গায় ভুলটা করবে যে 20,000 আর 25,000 যোগ করলে 45,000 হয়। এই 45,000 এর 10% দিবে। এই 45,000 এর 10% দিলে কিন্তু 4,500 হবে। এই 4,500 বাট্টা হবে না। বাট্টা হবে 5,000। মনে থাকবে? এটা কিন্তু এভাবে করতে হবে। আমি আবারও বলছি, যমুনা ট্রেডার্স সাপোজ মনে করো 100% পায়, সেখান থেকে 10% বাট্টা তুমি পেয়েছো। তাহলে 10% বাট্টা বাদ দাও, থাকলো কত? 90%। এই 90% পার্সেন্টের জন্য তুমি টাকা পরিশোধ করছো 45,000 টাকা। তাহলে 90% সমান যদি 45,000 টাকা হয়, তাহলে 10% সমান কত হবে? ঐকিক নিয়মে করবা। 90% সমান 45,000, 1% সমান 45,000 ভাগ 90, 10% সমান 45,000 ভাগ 90 গুণন 10 সমান 5,000 টাকা হবে। কত হবে? 5,000। তাহলে এই 5,000 টাকা তোমার বাট্টার ঘরে বসবে। তাইলে এটা ইস্যু করেছো, টাকা পরিশোধ হয়েছে, ক্রেডিট পাশে বসবে। তাইলে এখানে যমুনা ট্রেডার্স লিখবা, বাট্টার ঘরে 5,000 টাকা, নগদে ঘরে 20,000 টাকা এবং ব্যাংক কলামে 25,000 টাকা বসাই দিব। ওকে, এরপরে দেখো কি বলেছে, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, ডেবিট পাশে ব্যাংক কলামে টাকা বৃদ্ধি পাবে, তাইলে ডেবিট পাশে ব্যাংক কলামে লিখে ফেলো ব্যাংক সুদ হিসাব 5,500 টাকা। এবং আরেকটি বলছে ব্যাংক চার্জ করলো 1,000 টাকা, চার্জ কর্তন করছে, তাইলে ক্রেডিট পাশে ব্যাংক কলামে টাকা কমে যাবে 1,000 টাকা, ব্যাংক চার্জ হিসাব লিখে 1,000 টাকা ব্যাংক কলামে বসাই দিবে। এখন তোমার কাজ হলো বাট্টার টাকা দুই পাশে যা আছে সেটাই লিখতে হবে। 1,000 এই পাশে 5,000 এটাই লিখতে হবে। এটার কোনো জেন নাই। হ্যাঁ, বাট্টার কোনো জেন নাই। নগদের জেরটা আগে করতে হবে। 1,20,000 এই পাশে আছে, এই পাশে যোগ করলে মাত্র হয় 20,000। তার মানে দুই পাশে 1,20,000 লিখতে হবে। লিখে 1,20,000 থেকে 20,000 বাদ দিলে ব্যালেন্স শিটে 1 লক্ষ টাকা হবে জুন মাসের 30 তারিখে। কত? জুনের 30 তারিখ এটা হবে, 31 তারিখ হবে না। হ্যাঁ, তাহলে জুনের 30 তারিখে 1 লক্ষ টাকা ব্যালেন্স সিডি। এরপরে ব্যাংক কলাম যোগ করবো 60,000, 25,000, 13,000 আর 500 যোগ করলে 98,500। এই 98,500 থেকে 1,000, 25,000 আর 15,000 বাদ দিলে 57,500 টাকা থাকে। এই 57,500 টাকা হলো আমার কি? ব্যালেন্স সিডি। তাইলে ব্যালেন্স সিডি কোন পাশে আছে? ক্রেডিট পাশে। এবার ব্যালেন্স বিডি ডেবিট পাশে হবে। তাইলে ব্যালেন্স বিডি ডেবিট পাশে কত তারিখে হবে? জুন মাসের পরের মাস কি? জুলাই, জুলাইয়ের 1 তারিখে। তাহলে জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স সিডি, এটা বিডি, সরি, এখানে বিডি হবে। হ্যাঁ, এখানে আচ্ছা, আমি একটু, এটা ব্যালেন্স বিডি। আচ্ছা, বিডি একটা কোনো একটা ফন্টের সমস্যা হয়েছে, এখানে আসতেছে না। তো এইখানে তোমরা ব্যালেন্স বিডি লিখবা। হ্যাঁ, এখানে বিডি হবে। হ্যাঁ, বিডি লিখবা। ঠিক আছে, 1,00,000 টাকা আর 57,500 টাকা। এই ছিল 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে গেছো এবং যে ক্রিটিক্যাল বিষয় ছিল বিশেষ করে 26 তারিখের এবং এই যে 15 তারিখে মেশিনের বহন করা সংস্থাপন ব্যয়, এটি কি অফিস সরঞ্জামের মধ্যে যাবে কিনা, এই একটা বিষয় ছিল। আবার দেখো 3 তারিখে কি ছিল, যে 1,00,000 টাকার পণ্য কিনলা কিন্তু পরিশোধ করলা 50,000 টাকা, 50,000 টাকা এন্ট্রি হলো আর বাকি 50,000 টাকা কেন হলো না, এটার একটা বিষয় রয়েছে। ঠিক আছে, তো এই আইটেমগুলা, জটিল আইটেমগুলা কিন্তু আমরা এখানে শিখতে পারলাম। তো এই জটিল আইটেমের জন্য অনেক টিচাররা কোশ্চেন যখন একটু কঠিন করতে চায় তখন এই প্রশ্নটা দিয়ে দেয়। তার মানে বুঝতেই পেরেছো এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি। তারপরেও যদি কেউ কোথাও বুঝতে ভুল করো বা কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে বা কোনো সাজেশন থাকে, যেটাই থাকে না কেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।